বছরের পর বছর ধরে ইন্ডিয়ার অনলাইন ফুড ডেলিভারি মার্কেট দুটো কোম্পানির হাতে, জোম্যাটো আর সুইগি। যখনই আমাদের পছন্দের দোকান থেকে খাবার অর্ডার করার কথা ভাবি, আমাদের আঙুল যেন নিজের থেকে এই দুটি অ্যাপের দিকে চলে আসে। এটা সত্যি যে এই কোম্পানিগুলো আমাদের জীবন অনেক সোজা করে দিয়েছে, কিন্তু এই সুবিধার পেছনে একটা অন্য গল্পও আছে, যা ছোট আর মাঝারি রেস্তোরাঁগুলোর কোমর ভেঙে দিচ্ছে। একবার ভাবুন তো, আপনার প্রিয় বিরিয়ানি দোকানের মালিককে প্রতিটি অর্ডারে গড়ে 18% থেকে 25% পর্যন্ত কমিশন এই বড় কোম্পানিগুলোর হাতে তুলে দিতে হয়, যা অনেক সময় 30% ছাড়িয়ে যায়। এটা শুধু তাদের লাভ কমিয়ে দিচ্ছে না, অনেক ক্ষেত্রে তাদের টিকে থাকায় মুশকিল করে দিচ্ছে। কিন্তু কি হবে যদি এই খেলার নিয়মটাই কেউ পাল্টে দেওয়ার চেষ্টা করে? কি হবে যদি কোনো কোম্পানি এসে বলে আমরা কোনো কমিশন নেব না? অবিশ্বাস্য লাগছে, তাই না? ঠিক এমনই একটি অবিশ্বাস্য প্ল্যান নিয়ে মাঠে নেমেছে র্যাপিডো। বাইক ট্যাক্সির দুনিয়ায় ঝড় তোলার পর এই কোম্পানি এখন ফুড ডেলিভারি ব্যবসায় এমন এক কৌশল নিয়ে এসেছে যা জোম্যাটো আর সুইগির রাজত্বকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের প্রস্তাব কিছু ক্ষেত্রে শূন্য কমিশন এবং একটি সামান্য ফ্ল্যাট ফি ডেলিভারি। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো, র্যাপিডোর অন্যতম একজন ইনভেস্টর হলো সুইগি নিজেই। যদিও সেই ইনভেস্টমেন্টটা ছিল 2022 সালে। তাহলে প্রশ্ন উঠছে, র্যাপিডো কি নিজের ইনভেস্টরের বিরুদ্ধে ঘুরিয়ে যুদ্ধ ঘোষণা করলো, নাকি এর পেছনে আরো কোনো গভীর চাল লুকিয়ে আছে? চলুন আজ এই রহস্যের গভীরে যাওয়া যাক এবং দেখা যাক র্যাপিডোর সেই প্ল্যান যা ইন্ডিয়ার $1 বিলিয়ন ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বদলে দিতে পারে। র্যাপিডোর মডেলটা বোঝার আগে আমাদের জানতে হবে এখনকার সিস্টেম কিভাবে চলে। জোম্যাটো আর সুইগি এই দুটো নাম আমাদের কাছে ফুড ডেলিভারির আরেক নাম। তারা নিঃসন্দেহে এক অসাধারণ সিস্টেম তৈরি করেছে, যা লক্ষ লক্ষ মানুষের কাছে তাদের পছন্দের খাবার পৌঁছে দেয়। কিন্তু এই সুবিধার আড়ালে রয়েছে এক জটিল বিজনেস মডেল, যা রেস্তোরাঁর মালিকদের এক কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। এই মডেলের সব থেকে বড় সমস্যা হলো কমিশন সিস্টেম। যখন আপনি জোম্যাটো বা সুইগির থেকে 500 টাকার খাবার অর্ডার করেন, আপনি কি জানেন তার কতটা টাকা রেস্তোরাঁর মালিকের কাছে পৌঁছায়? উত্তরটা হয়তো আপনাকে অবাক করতে পারে। এই প্ল্যাটফর্মগুলো রেস্তোরাঁ থেকে প্রত্যেকটা অর্ডারের উপর গড়ে 18% থেকে 25% কমিশন চার্জ করে। কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন অ্যাপে ওপরের দিকে রেস্টুরেন্টের নাম দেখানোর জন্য, এই রেট 30% পর্যন্তও যেতে পারে। ভাবুন, 500 টাকার একটা অর্ডারে প্রায় 100 থেকে 150 টাকা সোজা চলে যাচ্ছে জোম্যাটো বা সুইগির অ্যাকাউন্টে। রেস্তোরাঁর মালিককে বাকি টাকা দিয়ে খাবারের কাঁচামাল, সেফের মাইনে, দোকানের ভাড়া, কারেন্টের বিল এবং বাকি সব খরচ চালাতে হচ্ছে। দিনের শেষে লাভ বলতে খুবই সামান্য টিকে থাকে। একজন ছোট্ট রেস্তোরাঁর মালিকের দিক থেকে ভাবুন তো একবার, তিনি হয়তো অনেক স্বপ্ন নিয়ে নিজের জমানো টাকা থেকে একটি রেস্তোরাঁ খুলেছেন। তার খাবারের মান খুব ভালো, কিন্তু তিনি যদি এই অ্যাপগুলোতে না থাকেন, তাহলে আজকালকার দিনে তার টিকে থাকা প্রায় অসম্ভব। কারণ কাস্টমাররা এখন সরাসরি ফোন করার চেয়ে অ্যাপে অর্ডার করায় বেশি সুবিধা মনে করে। তাই এরকমই বাধ্য হয়েই তাকে এই চড়া কমিশনের শর্ত মেনে নিতে হচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। অনেক সময় অ্যাপে খাবারের যে দাম দেখানো হয়, তার রেস্তোরাঁর মেনু কার্ডের দামের থেকে কিছুটা বেশি থাকে। কারণ অনেক রেস্তোরাঁ এই চড়া কমিশন সামাল দিতে অ্যাপে তাদের খাবারের দাম বাড়িয়ে রাখতে বাধ্য হয়, আর এরপর কাস্টমারকে দিতে হয় প্ল্যাটফর্ম ফি এবং ডেলিভারি চার্জের মতন এক্সট্রা খরচ। ফলে শেষ পর্যন্ত কাস্টমার এবং রেস্তোরাঁ দুজনকেই বেশি দাম দিতে হয়। এই টাকার মডেলের চেয়েও বড় সমস্যা হলো ডেটার কন্ট্রোল, যা ডেটা মাইনিং নামে পরিচিত। যখন আপনি অ্যাপের মাধ্যমে অর্ডার করেন, আপনার কোনো তথ্যই রেস্তোরাঁর মালিককে দেওয়া হয় না। কোনো কাস্টমার কি খেতে ভালোবাসেন, কখন অর্ডার করেন, এই সব তথ্য একটা রেস্তোরাঁর জন্য সোনার খনির মতন। কিন্তু এই দামি ডেটা প্ল্যাটফর্মগুলি নিজেদের কাছেই রেখে দেয়। এর ফলে রেস্তোরাঁগুলোকে তাদের কাস্টমারের সাথে কোনো সরাসরি যোগাযোগ তৈরি করতে পারে না। এই অস্বচ্ছতার কারণেই ভারতের ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের মতন সংস্থা বারবার এই মডেলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। অবস্থাটা এমন যে অনেক রেস্তোরাঁ মালিকের কাছে এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার সাহায্যকারীর বদলে একরকমের বোঝা হয়ে উঠেছে। ঠিক এই চাপের পরিস্থিতির মধ্যেই এক নতুন আশা নিয়ে প্রবেশ করেছে র্যাপিডো। যখন কোনো ইন্ডাস্ট্রিতে ক্ষমতা এক বা দুটি কোম্পানির দিকে ঝুঁকে পড়ে, তখন প্রায়ই এমন কেউ আসে যে খেলার নিয়ম পাল্টে দেওয়ার চেষ্টা করে। ফুড ডেলিভারির এই খেলার সেই ভূমিকাতেই নামতে চাইছেন র্যাপিডো। বাইক ট্যাক্সি আর পার্সেল ডেলিভারির মাধ্যমে নিজেদের নাম তৈরি করার পর র্যাপিডো এখন তাদের সব থেকে বড় শক্তি অর্থাৎ ডেলিভারি নেটওয়ার্ককে কাজে লাগাতে চায়। র্যাপিডোর প্ল্যানটা বেশ সহজ সরল। তাদের মডেলকে কেন্দ্র করে রয়েছে দুটি শব্দ, স্বচ্ছতা এবং বিকল্প। প্রথমেই আসা যাক কমিশনের কথায়। র্যাপিডোর প্রস্তাবে দুটো ভাগ আছে। যদি কোনো রেস্তোরাঁ তাদের নিজেদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা অন্য কোনো জায়গা থেকে কাস্টমারের অর্ডার নেয় এবং শুধু ডেলিভারির জন্য র্যাপিডো নেটওয়ার্ক ব্যবহার করে, তাহলে তাদের কোনো কমিশন দিতে হবে না। আর যদি কোনো কাস্টমার সরাসরি র্যাপিডো অ্যাপ ব্যবহার করে রেস্তোরাঁ খুঁজে অর্ডার করে, সেক্ষেত্রে কমিশন মাত্র 8% থেকে 15% মধ্যে, যা জোম্যাটো ও সুইগির তুলনায় অনেকটাই কম। কিন্তু র্যাপিডোর আসল চমকটা হলো তাদের ফ্ল্যাট ডেলিভারি ফি। অর্ডারের মোট বিলের ওপর পার্সেন্টেজ হারে কমিশন না নিয়ে র্যাপিডো একটা নির্দিষ্ট ফ্ল্যাট ফি চার্জ করার সুযোগ দিচ্ছে। যেমন 400 টাকার নিচের অর্ডারের জন্য মাত্র 25 টাকা এবং 400 টাকার উপরের অর্ডার
অর্ডারের জন্য মাত্র 50 টাকা। এই মডেলটা রেস্তোরাঁর মালিকদের জন্য দারুণ কাজের হতে পারে, কারণ এর ফলে তাদের খরচ হিসাব করা অনেক সোজা হয়ে যায়। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরা যাক কোনো রেস্তোরাঁ জোম্যাটোতে 1000 টাকার একটা অর্ডার পেলো, 25% কমিশন দিলে তাদের দিতে হবে 250 টাকা। এখন সেই একই অর্ডার যদি কোনো কাস্টমার রেস্তোরাঁর নিজের সাইট থেকে করে এবং ডেলিভারি র্যাপিডোর মাধ্যমে হয়, তাহলে খরচ হবে মাত্র 50 টাকা, অর্থাৎ প্রতি অর্ডারে 200 টাকা সরাসরি সাশ্রয়। এই টাকাটা দিয়ে রেস্তোরাঁর মালিক খাবারের মান ভালো করতে পারেন বা কাস্টমারদের জন্য ভালো ডিসকাউন্ট দিতে পারেন। র্যাপিডোর দ্বিতীয় অস্ত্র হলো ডেটা শেয়ার করার প্রতিশ্রুতি। যে ডেটা মাস্কিং নিয়ে রেস্তোরাঁ মালিকদের এতদিন ধরে অভিযোগ, র্যাপিডো সেই দেওয়াল ভাঙতে চায়। তারা এনআরএআই এর সাথে মিলে এমন একটি সিস্টেম তৈরির কথা বলেছে যেখানে রেস্তোরাঁগুলো তাদের কাস্টমারদের ডেটা পাবে। এর ফলে তারা জানতে পারবে কে তাদের লয়াল কাস্টমার এবং সেই মতো নিজেদের মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো র্যাপিডোর এই মডেল কাস্টমারদের জন্য লাভজনক হতে পারে। যেহেতু রেস্তোরাঁগুলোকে অনেক বেশি কমিশন দিতে হচ্ছে না, তাই তাদের অ্যাপে খাবারের দাম বাড়িয়ে রাখার দরকারও কম পড়বে। কাস্টমাররা হয়তো রেস্তোরাঁর আসল দামেই খাবার খেতে পারেন। এটা এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে দুজনাকারই লাভ, রেস্তোরাঁও বেশি লাভ করতে পারবে আর কাস্টমারও কম খরচে খাবার পেতে পারে। র্যাপিডো নিজেদেরকে শুধু একটা টেক প্ল্যাটফর্ম হিসেবে নয়, বরং রেস্তোরাঁগুলো সত্যিকারের পার্টনার হিসেবে দেখাতে চাইছেন। এই পর্যন্ত শোনার পর আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এটা কি সম্ভব? যদি জোম্যাটো আর সুইগির মতন হাজার হাজার কোটি টাকার কোম্পানিগুলো তোরা কমিশন নিয়েও লাভ করতে হিমশিম খায়, তাহলে র্যাপিডো কিভাবে এত কম খরচে ব্যবসা চালানোর কথা ভাবছে? এর পেছনে কি কোনো ফাঁদ আছে, নাকি র্যাপিডোর কাছে এমন কোনো শক্তি আছে যা অন্যদের কাছে নেই? উত্তরটা হলো হ্যাঁ, র্যাপিডোর কাছে একটা অত্যন্ত শক্তিশালী অস্ত্র আছে, আর সেটা হলো তাদের আগে থেকে তৈরি করা বিশাল ডেলিভারি নেটওয়ার্ক। ব্যাপারটা বুঝতে হলে আমাদের র্যাপিডোর আসল ব্যবসায় লাগাতে হবে। র্যাপিডো প্রথমে একটা বাইক ট্যাক্সি অ্যাপ হিসেবে শুরু হয়েছিল। বছরের পর বছর ধরে তারা ইন্ডিয়ার বিভিন্ন শহরে তাদের রাইডারদের এক বিশাল টিম তৈরি করেছে, আর এটাই তাদের আসল শক্তি। জোম্যাটো বা সুইগিকে গোড়ার থেকে একটা সম্পূর্ণ ডেলিভারি সিস্টেম তৈরি করতে হয়েছে, যার জন্য তাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে। কিন্তু র্যাপিডোর ক্ষেত্রে এই খরচটা অনেক কম, কারণ তাদের রাইডারদের টিম আগে থেকেই তৈরি। তাদের নতুন করে পরিকাঠামো বানাতে অনেক টাকা ঢালতে হচ্ছে না। তারা তাদের বর্তমান রাইডার নেটওয়ার্ককেই একটা নতুন কাজে ব্যবহার করছে, যাকে বলে ক্রস ইউটিলাইজেশন। এর মানে হলো একজন র্যাপিডো রাইডার দিনের বেলায় বাইক ট্যাক্সি ট্রিপ দিচ্ছেন, বিকেলে হয়তো একটা পার্সেল ডেলিভারি করছেন, আর সন্ধ্যায় করছেন ফুড ডেলিভারি। এর ফলে রাইডারের সময় আর বাইকের ব্যবহার সবচেয়ে ভালোভাবে হয়। যেহেতু একজন রাইডার একাধিক ধরনের কাজ করে রোজগার করতে পারছেন, তাই প্রতি ডেলিভারির জন্য র্যাপিডোর খরচ এমনিই কমে আসে। এই কম খরচের কারণে তারা রেস্তোরাঁগুলোকে এত কম টাকার অফার দিতে পারছে। অন্যদিকে একজন জোম্যাটো বা সুইগি রাইডার মূলত ফুড ডেলিভারির জন্যই কাজ করেন। লাঞ্চ আর ডিনারের সময়টুকু ছাড়া বাকি সময়টা তাদের অনেকটাই অর্ডারের জন্য অপেক্ষা করতে হয়। র্যাপিডো তাদের এই লোকাল ডেলিভারি মডেলকে ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করেছে। এবার আসা যাক সেই $1 মিলিয়ন প্রশ্নে। সুইগি কেন নিজের প্রতিযোগী কোম্পানিতে ইনভেস্ট করেছিল? এর কয়েকটি কারণ হতে পারে। প্রথমত, সুইগির ইনভেস্টমেন্টটা ছিল 2022 সালে, যখন র্যাপিডোর ফুড ডেলিভারি নিয়ে আজকের মতো এত বড় প্ল্যান হয়তো ছিল না। দ্বিতীয়ত, বা যা আরো বেশি সম্ভব, সুইগি হয়তো একটা চাল চালছে। তারা হয়তো র্যাপিডোকে একটা পাইলট প্রজেক্ট হিসেবে ব্যবহার করে কম কমিশন মডেল কতটা কাজের তা পরীক্ষা করে দেখছে, যাতে ভবিষ্যতে দরকার হলে নিজেদের মডেলেও বদল আনা যায়। অথবা তারা হয়তো অন্যান্য দিকেও ইনভেস্টমেন্ট ছড়িয়ে রাখছে। কারণ যাই হোক, সুইগি এখন বলছে যে স্বার্থের সংঘাতের কারণে তারা তাদের বিনিয়োগ আবার খাতিয়ে দেখছে। এই পরিস্থিতি পুরো বিষয়টাকে আরো মজাদার করে তুলেছে। র্যাপিডোর প্ল্যান কাগজে কলমে যতই দুর্দান্ত মনে হোক, আসল রাস্তাটা কিন্তু সোজা নয়। জোম্যাটো আর সুইগির মতন দুই শক্তিশালী সংস্থাকে চ্যালেঞ্জ জানানো মুখের কথা নয়। এই দুটো কোম্পানি হাজার হাজার কোটি টাকা খরচা করে এক বিশাল কাস্টমার বেস আর নাম তৈরি করেছে। র্যাপিডোর সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো কাস্টমারদের অভ্যাস বদলানো। আমরা বছরের পর বছর ধরে জোম্যাটো আর সুইগি ব্যবহার করতে এতটাই অভ্যস্ত যে 3 নম্বর একটা ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার শুরু করা একটা বড় বাধা। জোম্যাটো গোল্ড আর সুইগি ওয়ানের মতন সাবস্ক্রিপশন প্ল্যানগুলো কাস্টমারদের ডিসকাউন্ট আর ফ্রি ডেলিভারি দিয়ে প্ল্যাটফর্মের সাথে বেঁধে রেখেছে। এই কাস্টমারদের নিজেদের দিকে টানা র্যাপিডোর জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হলো ব্র্যান্ডের পরিচয়। র্যাপিডো আমাদের মনে বাইক ট্যাক্সির আরেক নাম হিসেবে গেঁথে গেছে। নিজেদেরকে একটা ভরসাযোগ্য ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করাটা বেশ কঠিন। খাবারের ডেলিভারি একটা সেন্সিটিভ ব্যাপার। খাবার যদি সময় মতো বা ঠিক অবস্থায় না পৌঁছায়, তাহলে কাস্টমারের অভিজ্ঞতা খারাপ হয়ে যায়। র্যাপিডোকে নিশ্চিত করতে হবে যে তাদের রাইডাররা শুধু তাড়াতাড়ি ডেলিভারি নয়, খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতেও ট্রেনিং পেয়েছে। তৃতীয় এবং সব থেকে জরুরি প্রশ্নটা হলো ব্যবসাটা টিকবে কিনা। বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন যে এই ফ্ল্যাট ফি মডেলটা কি লম্বা সময়ের জন্য লাভজনক হবে? 25 বা 50 টাকার ফ্ল্যাট ফি দিয়ে
কি রাইডারদের খরচ, টেকনোলজি এবং অন্যান্য খরচ চালানো সত্যিই সম্ভব? হতে পারে এখন তারা মার্কেট ধরার জন্য লসে ব্যবসা করছে, কিন্তু লম্বা সময় ধরে টিকে থাকতে হলে তাদের লাভের মুখ দেখতেই হবে। অন্যদিকে জোম্যাটো আর সুইগি নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। তারা হয়তো কিছু শহরে নিজেদের কমিশন কমিয়ে দেবে অথবা তাদের লয়্যালটি প্রোগ্রামকে আরো আকর্ষণীয় করে তুলবে। তাছাড়া জোম্যাটো তার ব্যবসা অন্যদিকেও বাড়াচ্ছে, যেমন হাইপার পিওরের মাধ্যমে রেস্তোরাঁ কাঁচামাল সাপ্লাই করা। এক কথায় আমরা আগামী দিনে এই তিনটে কোম্পানির মধ্যে এক জোর টক্কর দেখতে চলেছি। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে তার সময়ই বলবে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই প্রতিযোগিতায় আসল লাভ হতে পারে রেস্তোরাঁর মালিকদের এবং কাস্টমারদের। র্যাপিডোর এই পদক্ষেপ জোম্যাটো আর সুইগিকে তাদের কমিশন সিস্টেম নিয়ে আবার ভাবতে বাধ্য করে। বাজার যখন প্রতিযোগিতামূলক হয় তখন কাস্টমার আর ছোট ব্যবসায়ীরাই সব থেকে বেশি লাভবান হয়। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে রয়েছে জোম্যাটো আর সুইগির শক্তিশালী পুরনো কিন্তু চড়া কমিশন ভিত্তিক মডেল, আর অন্যদিকে রয়েছে র্যাপিডোর সাহসী নতুন কিন্তু এখনো পর্যন্ত অপরীক্ষিত ফ্ল্যাট ফি মডেল। এটা শুধু দুটো কোম্পানির লড়াই নয়, এটা দুটো আলাদা ভাবনার লড়াই। একটা হলো মিডলম্যান নির্ভর মডেল আর অন্যটা হলো পার্টনারশিপ নির্ভর মডেল। র্যাপিডোর এই পদক্ষেপ ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে এক আলোড়ন তৈরি করেছে। এটা রেস্তোরাঁর মালিকদের জন্য একটা নতুন আশা, যা তাদের চড়া কমিশনের চাপ থেকে মুক্তি দিতে পারে, আর কাস্টমারদের জন্য এটা আরো ভালো সার্ভিস এবং কম খরচের একটা প্রতিশ্রুতি নিয়ে এসেছে। কিন্তু প্রশ্নটা হলো, র্যাপিডোর এই নতুন কৌশল কি সত্যিই পারবে জোম্যাটো আর সুইগির রাজত্বকে চ্যালেঞ্জ জানাতে? তাদের এই সাহসী পদক্ষেপ কি একটা বড় বদল আনবে, নাকি এটা কেবল সুদিনের জন্য একটা ঝড় হয়েই থেকে যাবে? ভবিষ্যতে এর উত্তর দেবে। তবে একটা কথা নিশ্চিত, ইন্ডিয়ার ফুড ডেলিভারি ব্যবসার আকাশ আর আগের মতন শান্ত থাকবে না। খেলার নিয়ম বদলানো শুরু করেছে। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন, র্যাপিডো কি সফল হবে? একজন কাস্টমার হিসেবে আপনি কি র্যাপিডোর থেকে খাবার অর্ডার করার কথা ভাববেন? আপনার দামি মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ এই আলোচনাটা শুধু একটা বিজনেস কেস স্টাডি নয়, এটা আমাদের রোজকার জীবনের একটা জরুরি অংশকে বদলে দিতে পারে। আর আপনি যদি জোম্যাটোর বিজনেস মডেল নিয়ে জানতে ইচ্ছুক হন, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।